বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোড়েন। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম ছালার স্বপ্ন একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের। গত 1 নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নাই। এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার। বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে। সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইইউ বা কমনওয়েলথের মতো নামকরা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না। প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভুইফোর সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের শাসনামলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম বেশি প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপি আর পপ সন্ত্রাস চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে 15 জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরো গতিশীল হবে। অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 16 মাস ধরে শোনা যাচ্ছে। এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্কা হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক ধরনের একতরফা পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য থাকা এই উপদেষ্টা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে। প্রচারণায় নেমেও মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা সংস্থাটির নেই। 6 জানুয়ারি নিয়মিত ব্রিফিং এ এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয়। জাতিসংঘ সবশেষ 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল। দর্শক, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত 1 নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দর্শক, শুধু জাতিসংঘ নয় আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। জানা গেছে এরই মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন।
এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ 5 দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। গত 30 ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিক সহ পর্যবেক্ষকদের 17 জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এওএ, আইআরআই ও এনজিআই রয়েছে। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত ইউ ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পায়নি ইসি। তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাপস 8 জানুয়ারি ঢাকায় আসছেন। এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো 2 বার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার সফরের পরেই ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনকি পাকিস্তান, তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। 2008 সালে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক 593 জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন। বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে। পর্যবেক্ষকদের আতিথেয়তায় ইসি বিভিন্ন দেশ থেকে আগত মোট 83 জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে। নির্বাচন কমিশনের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না, কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং 2025 সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালস বা ডিওপি এর সরাসরি পরিপন্থী। ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ, ইইউ, আইআরআই এর মতো নামকরা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে। 2005 সালে জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে, কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাইবিং দ্য অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল, ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে। এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে। যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় 5 তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন, তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। এটি একটি গাইড ট্যুরের মতো পরিস্থিতি তৈরি করে, যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায়। টিআইবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক, কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেওয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত। সবশেষ জর্জিয়ায় 2024 সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা 23 জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়। টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে। দর্শক, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের। বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে। নানান টালবাহানার পর সরকারের পক্ষ থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না, তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? 2008 সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন 2টি দেশের কূটনীতিকরা বলছেন, আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ড্রামা বা
পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে। ইলেকশন না হয়ে সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না। ওই দুই কূটনীতিক বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে, ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন। জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ও এর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে, ফলে অনেকেই মনে করছেন এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে জয়ী করার আয়োজন মাত্র, যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে। বিদেশিদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তাও আছে। বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা। দর্শক, বিদেশি পর্যবেক্ষকরা কখনো একটি দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে না, তারা কেবল আয়নার মতো কাজ করে। কিন্তু আবাসন ও খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব, কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব? যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে। দর্শক, সার্জিস আলম এনসিপির আলোচিত নেতা, তিনি পঞ্চগড়ে থেকে নির্বাচন করছেন। সার্জিস আলম নানাভাবে আলোচনার জন্ম যেমন দিয়েছেন, সমালোচনার জন্মও দিয়েছেন। একটা সময় তার পকেটে টাকা থাকতো না, টাকা ছিল না, এরকম কথা বলেছিলেন। সেই ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায়। বলেছিলেন তার কাছে কোনো মানিব্যাগ নেই, বলেছিলেন আন্দোলনকারী সমন্বয়কদের মানিব্যাগ পকেট খুঁজলে 1-2-3 হাজার টাকার বেশি পাবেন না, আমরা এভাবেই খুব কষ্টে দিন যাপন করি। সেই সমন্বয়কদের নির্বাচনের প্রাককালে এসে মাত্র কয়েক মাসের ব্যবধানে দেখা গেল তারা কেউ কেউ কোটিপতি, কেউ কেউ লক্ষ লক্ষ টাকার মালিক। সার্জিস আলমের ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি লক্ষ লক্ষ টাকার মালিক। নির্বাচনী হলফনামাই বলেছেন সেটা। কিন্তু এবার যুগান্তর একটা চাঞ্চল্যকর খবর সামনে এনেছে। আমি জানি না এই খবরটা কতটা সত্য, কতটা মিথ্যা। যুগান্তর বলার চেষ্টা করছে সার্জিস আলমের হলফনামায় বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অর্থাৎ ভুলভাল তথ্য তিনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন। আয়কর রিটার্নে যে তথ্য দিয়েছেন হলফনামায় সেই তথ্য তিনি দেননি। যদি এটা সত্য হয় তাহলে তো তার নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা। তার নমিনেশন বৈধ ঘোষিত হলো কিভাবে? যুগান্তরই বা কি তথ্য সামনে এনে এটা বলার চেষ্টা করছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম এনসিপির ডাকসাইটে নেতা সার্জিস আলমের কথা। পঞ্চগড় থেকে নির্বাচন করার কথা, নির্বাচনে তার মনোনয়নপত্র বৈধও হয়েছে। এখন পর্যন্ত এনসিপির যে 44-45 জন নমিনেশন দিয়েছে তার মধ্যে একজনের নমিনেশন মাত্র বাতিল হয়েছে, সেটা সম্ভবত সিলেটে। তাছাড়া কারো নমিনেশনই বাতিল হয়নি, সেরকম তথ্যই আমরা জানি। কিন্তু সার্জিস আলমের হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক পার্থক্য দেখছে যুগান্তর, সেই খবরটা তারা তুলে এনেছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সার্জিসের হলফনামা এবং আয়কর রিটার্নে অনেক গড়মিল। এই গড়মিল থাকলে তার নমিনেশন পেপার বৈধ হওয়ার কথা ছিল না, বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কিভাবে বৈধ হলো, নাকি এটা পরে দেখা গেল, সাংবাদিকরা এটা বের করলেন, সেটা একটু দেখি চলুন কি বলছে তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। তবে হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গড়মিল পাওয়া গেছে।
27 বছর বয়সী এই নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন। যদিও আন্দোলনের পরে তিনি বলেছিলেন তার পকেটে কোনো টাকা নেই। ব্যবসা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন 9 লাখ টাকা, অথচ 2025-26 সালের আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে 28,05,000 টাকা, যা হলফনামার তথ্যের 3 গুণেরও বেশি। আয়ের 2 রকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি। শুধু আয় নয়, সার্জিসের সম্পদের তথ্যেও গরমিল রয়েছে। তিনি আয়কর রিটার্নে মোট 33,73,000 টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন, কিন্তু হলফনামার বিবরণে উল্লেখযোগ্যভাবে সেখানে কম সম্পদের কথা বলা হয়েছে। হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে নগদ 3,11,128 টাকা এবং ব্যাংকে 1 লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন সার্জিস আলম। এর বাইরে তার 75,000 টাকার ইলেকট্রনিক পণ্য ও 75,000 টাকার আসবাব পণ্য আছে, তবে কোনো স্বর্ণালংকার নেই। স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া 16.5% কৃষি জমি আছে। কৃষি জমিও তিনি দান পেয়েছেন, যার অর্জনকালীন মূল্য 7,500 টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য 5 লাখ টাকা, অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি 10 লাখ টাকার মালিক। যুগান্তর দাবি করছে হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক ফারাক, যেখানে আমরা দেখছি যে হলফনামায় বলা হয়েছে তার মাসে আয় 9 লাখ টাকা, অথচ আয়কর রিটার্ন, সর্বশেষ যে আয়কর রিটার্ন 2025-26 সালের, সেই আয়কর রিটার্নে তিনি বলেছেন তার মোট উল্লেখ করেছেন তার সম্পদের, সেটা হচ্ছে যে 28,05,000 টাকা ইনকাম। 28,05,000 টাকা ইনকাম দেখিয়েছেন আর 33,73,000 টাকার সম্পদ দেখিয়েছেন। এই যে গরমিল, এই গরমিল থাকা সত্ত্বেও তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। হয়তো বিপ্লবী বলে, বিপ্লবের একজন যোদ্ধা বলেই এই ব্যাপারগুলোকে অত কড়াভাবে দেখা হয়নি, কিন্তু এটা যখন বলছে গণমাধ্যম যে এই গরমিল থাকলে সেটা বাতিল হওয়ার যখন কথা কিন্তু বাতিল হয়নি, তখন এনসিপি থেকে বারবার অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন নাকি পক্ষপাত দোষে দুষ্ট, নির্বাচন কমিশন তাদের বিপক্ষে সিদ্ধান্ত নিচ্ছে। আজকেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এনসিপির মুখপাত্র হয়েছেন, তিনি একটি নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে এরকম বিস্তর অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে, একটি দলের পক্ষে কাজ করছে। একটি দল বলতে খুবই পরিষ্কার বিএনপির পক্ষে এটা বোঝাচ্ছেন, কিন্তু আমরা যুগান্তরে যখন সার্জিস আলমের এই খবরটা দেখছি তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই বক্তব্যটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই ব্যাপারে বোধহয় এবার প্রশ্ন উঠতেই পারে। দর্শক, আপনার ভাবনা কি, আপনার মন্তব্য কি? সার্জিস আলম হলফনামায় একেবারে অনেক বড় গরমিল করা সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেও এনসিপি থেকে কেন বারবার অভিযোগ করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।